এরপরের প্রকারভেদ হচ্ছে খোলা আকাশের নিচে জাদুঘর। এটা হচ্ছে 10 নম্বর প্রকারভেদ। অতীতের কোনো প্রাচীন অট্টালিকার অনুকরণে খোলা জায়গায় সেই ধরনের অট্টালিকার একটা ক্ষুদ্র সংস্করণ তৈরি করে জনসাধারণের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হয়, যাতে জনসাধারণ সেই জাদুঘরটা দেখে সেই প্রাচীন অট্টালিকাটা সম্পর্কে, যেটা হয়তো তাদের দেশে অবস্থিত নয়, সেই অট্টালিকাটা সম্পর্কে একটা ধারণা করতে পারেন যে এই অট্টালিকাটা কেমন ছিল। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে নরওয়ের অবস্থিত অসলো শহরের কাছে দ্বিতীয় অস্কারের জাদুঘর। দ্বিতীয় অস্কারের জাদুঘর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে নরওয়ে দেশে অসলো শহরের কাছে অবস্থিত দ্বিতীয় অস্কারের জাদুঘর হচ্ছে এর উদাহরণ। আমি প্রকৃতপক্ষে জাদুঘরের নাম আর একটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এই জাদুঘর কি জাদুঘর সেটাকে ব্যাখ্যা করে যাচ্ছি। আশা করি অসুবিধা হচ্ছে না। 11 নম্বর প্রকারভেদ, এখানে লিখে দিই 17টি প্রকারভেদ আছে। 11 নম্বর প্রকারভেদ চলমান জাদুঘর। যখন কোনো চলমান যানের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন ঐতিহাসিক বা কোনো বিখ্যাত ব্যক্তি সংক্রান্ত বিভিন্ন চিত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য জনগণের সামনে তুলে ধরা হয়, তখন তাকে বলা হয় চলমান জাদুঘর। চলমান যানের মাধ্যমে, অর্থাৎ সেটা কোনো মোটর ভ্যানও হতে পারে, আবার সেটা কোনো ট্রেনও হতে পারে। সেখানে কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো ঐতিহাসিক ঘটনা বা বিভিন্ন ঐতিহাসিক সামগ্রীকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে জনসাধারণের কাছে তার প্রদর্শনের ব্যবস্থা করা হয়। যেমন 2011 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের আমাদের জন্মের 150 উপলক্ষে ভারতীয় রেলের তরফ থেকে একটি এরকম চলমান ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, যে একটা বিশেষ ট্রেন আর কি, যে ট্রেনের বিভিন্ন কামরায় রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চিত্র, বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছিল। এটা উনি ওই 2011 খ্রিস্টাব্দেই ভগিনী নিবেদিতা সম্পর্কেও একটা ভারতীয় রেল নিজের উদ্যোগে একটি ট্রেনের মধ্যে চলমান জাদুঘরের ব্যবস্থা করেছিল ভগিনী নিবেদিতা সম্পর্কে বিভিন্ন তথ্য জনসাধারণের সামনে তুলে ধরার জন্য। স্বামী বিবেকানন্দ সম্পর্কেও করা হয়েছিল। এগুলো হচ্ছে চলমান জাদুঘরের উদাহরণ। তাহলে আমি 2011 রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে
চলমান জাদুঘর, এটি হচ্ছে উদাহরণ। 12 নম্বর, ক্ষণস্থায়ী জাদুঘর। অনেক সময় দেখা যায় যে অনেক দূর দূরান্তের যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করেন তাদের পক্ষে অনেক দূরে গিয়ে মিউজিয়াম বা জাদুঘর দেখা বা ছোটদের দেখানো সম্ভব হয় না, কারণ অনেক রকম সমস্যা থাকে, যানবাহনের সমস্যা থাকে, দূরত্ব একটা সমস্যা হয়ে যায়। তখন দেখা যায় যে কোনো কোনো জাদুঘর করে কি, নিজেদের উদ্যোগে একটা সাময়িক কোনো একটা জায়গায় একটা ছোট করে তাদের জাদুঘরের একটা ক্ষুদ্র সংস্করণ তৈরি করে কিছুদিনের জন্য, আর কিছু সামগ্রী নিয়ে আসে, আর বাকিটা ছবির মাধ্যমে সেই জাদুঘরে তারা রেখে দেয়। অর্থাৎ সেই জাদুঘরটাকে, জাদুঘরের একটা ক্ষুদ্র সংস্করণকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য ওই স্থায়ী জাদুঘর নিজে থেকেই ব্যবস্থা করে, যাতে দূর দূরান্তের সাধারণ মানুষ ওই জাদুঘর সম্পর্কে ধারণা করতে পারে, কিছু সামগ্রী নিজের চোখে দেখতে পারে, আর কিছু সামগ্রী সম্পর্কে যা যা আছে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে। তবে সেটা সাময়িকভাবে, অস্থায়ী, স্থায়ী নয়। সেই জন্যই বলা হচ্ছে ক্ষণস্থায়ী জাদুঘর। ক্ষণস্থায়ী জাদুঘরের উদাহরণ হচ্ছে মিচিগানের, এটা আমেরিকায়, মিউজিয়াম অফ আর্ট, মিউজিয়াম অফ আর্ট, এই হচ্ছে ক্ষণস্থায়ী জাদুঘরের একটা উদাহরণ। 13 নম্বর, প্রকারভেদ, বিশেষ জাদুঘর। এতক্ষণ জাদুঘর সম্পর্কে আমরা যা জানলাম তাতে দেখলাম জাদুঘরে কি কি জিনিস রাখেন, সামগ্রী রাখেন। সাধারণত ঐতিহাসিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সমুদ্র সংক্রান্ত, শিল্প সংক্রান্ত, প্রত্নতত্ত্ব সংক্রান্ত। সাধারণভাবে জাদুঘর কিন্তু এগুলোই সংগ্রহ করে। কিন্তু এই সামগ্রীগুলো ছাড়াও বেশ কয়েকটি জাদুঘর আছে যারা বিশেষ কিছু, বিশেষ ধরনের সামগ্রী বা তথ্য সংগ্রহ করেন, সংরক্ষণ করেন, প্রদর্শনের ব্যবস্থা করেন। যেমন বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত বিখ্যাত মানুষ আছেন সেই বিখ্যাত মানুষদের প্রতিকৃতি তৈরি করে সেগুলোকে সাধারণ মানুষের কাছে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়াও উদাহরণ, আগে এই উদাহরণটা দিয়ে দিই। এর উদাহরণ হচ্ছে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়াম। মাদাম তুসোর মিউজিয়ামে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তির মোমের প্রতিকৃতি তৈরি করে সেগুলো সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এটা এক ধরনের
আবার কোনো জাদুঘরে সুরকারদের, বিভিন্ন বিখ্যাত সুরকারের, পৃথিবীর বিভিন্ন বিখ্যাত সুরকারের জীবন এবং কর্মের উপরে আলোকপাত করা হয় বা সেগুলো নিয়ে গবেষণা করা হয়। যেমন উদাহরণ, সেগুলোও হচ্ছে বিশেষ জাদুঘর। এই সুরকারদের সুর, তাদের কাজ, তাদের জীবনের উপরে যে জাদুঘর তথ্য সংগ্রহ এবং প্রদর্শনের ব্যবস্থা করে, সেই তথ্যগুলো তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লিভল্যান্ডের, আমেরিকার ক্লিভল্যান্ড আমেরিকাতে অবস্থিত রক অ্যান্ড রোল অফ ফেম, অর্থাৎ দুটো উদাহরণ বিশেষ জাদুঘর, একটা হচ্ছে মাদাম তুসোর মিউজিয়াম আর একটা হচ্ছে ক্লিভল্যান্ডের রক অ্যান্ড রোল অফ ফেম। 14 নম্বর, প্রকারভেদ, সেটা হচ্ছে নেট জাদুঘর। এখন ইন্টারনেট বলে একটা ব্যবস্থা আছে, তাই জাদুঘরগুলো, পৃথিবীর বিভিন্ন বিখ্যাত জাদুঘরগুলো এর সুযোগ নিয়েছে। পৃথিবীর বিভিন্ন বিখ্যাত জাদুঘর এবং বিভিন্ন সংস্থা তাদের বিভিন্ন নিদর্শনের ছবিগুলো তুলে সেগুলো ইন্টারনেটে তুলে দিয়েছে, বা ইংরেজিতে যাকে আপলোড করে দেওয়া বলা হয়, আপলোড করে দিয়েছে, যাতে বিভিন্ন দেশের মানুষ, হয়তো সে দেশের মানুষ যেতে পারবেন না, অর্থাৎ কোনো ভারতীয় হয়তো কোনোদিন ব্রিটিশ মিউজিয়ামে হয়তো যেতে পারবেন না, কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে কি আছে তার ছবি তারা ইন্টারনেটে দেখতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে ব্রিটিশ মিউজিয়াম সে ব্যবস্থাটা করে দিয়েছে। উদাহরণ দিতে পারি কোহিনূর মণি, আর ব্রিটিশ মিউজিয়ামে আর একটি বিখ্যাত জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে টিপু সুলতানের তরবারি। তো এই জিনিসগুলো কিন্তু যদি আমরা দেখতে চাই, যদি আমরা গিয়ে না দেখতে পারি, তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেগুলোকে দেখতে পারি। এই যে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সামগ্রীর প্রদর্শন, একে বলা হয় নেট জাদুঘর। এই নেট জাদুঘরের উদাহরণ হচ্ছে, একটাই দিচ্ছি, ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডায় অবস্থিত। ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা সার্চ করলে কানাডায় যত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের তালিকা এবং সেখানে যা যা সামগ্রী আছে যেগুলো সেই মিউজিয়ামের তরফ থেকে আপলোড করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমরা সব দেখতে পাবো। 15 নম্বর প্রকার, সেটা হচ্ছে জৈব পার্ক ও বৃক্ষের বাগান। জৈব পার্ক মানে হচ্ছে চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন জীবজন্তুদের একটি করে সংস্করণ সেখানে সংগ্রহ করা আছে এবং সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করা আছে। আর বৃক্ষের বাগান মানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ইংরেজিতে যাকে বলা হয়। দুটোর উদাহরণই আমাদের ভারতে আছে, একটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, জৈব পার্কের উদাহরণ এটা,
আর বৃক্ষের বাগানের উদাহরণ হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। শিবপুর বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে বৃক্ষের বাগানের উদাহরণ। যে বৃক্ষের বাগান, এটাও একটি জাদুঘর যেখানে বিভিন্ন বৃক্ষের বিভিন্ন একটি করে নমুনা সেখানে রাখা হয়েছে, তা সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। যেমন শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আছে বিখ্যাত বট গাছ, 200 থেকে 250 বছরের পুরনো, এখনো জীবিত। বোটানিক্যাল গার্ডেনের, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের শ্রেষ্ঠ দর্শনীয় জিনিস। 16 নম্বর, প্রকারভেদ। স্থানীয় জাদুঘর। কোনো সময় দেখা যায় কোনো স্থানীয় এলাকা থেকে যে সমস্ত ঐতিহাসিক সামগ্রী মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে, সেই শহরেই সেই সামগ্রীগুলি একটি ছোট জাদুঘর তৈরি করে সেখানে সংগ্রহ করে রাখা হয়েছে, সংরক্ষণ করা হচ্ছে এবং প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। সেই ধরনের জাদুঘরকে বলা হয় স্থানীয় জাদুঘর। স্থানীয় জাদুঘরের উদাহরণ আছে আমেরিকান ফ্রিমন্ট শহরে অবস্থিত জাদুঘর। সবশেষ উদাহরণ 17 নম্বর প্রকারভেদ, সবশেষ প্রকারভেদ, সেটা হচ্ছে ব্যক্তিগত জাদুঘর। কোনো সময় কোনো ব্যক্তি নিজস্ব উদ্যোগে ব্যক্তিগতভাবে যে সমস্ত সামগ্রী সংগ্রহ করেছেন, সেগুলো ছোট একটা জাদুঘর বা মিউজিয়াম তৈরি করে সেখানে প্রদর্শনের ব্যবস্থা করেন। সেগুলোকে ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে, সেগুলোকে বলা হয় ব্যক্তিগত জাদুঘর। ব্যক্তিগত জাদুঘরের উদাহরণ হলো নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত মোহিত রায়ের ব্যক্তিগত সংগৃহীত সামগ্রী নিয়ে তৈরি জাদুঘর। আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ, প্রথম অধ্যায় শেষ। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। তার আগে আরেকবার অন্য একটা ক্লাসে আমরা এই অধ্যায়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আলোচনাটা সেরে নেব। আজ এই পর্যন্ত।